আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? প্রথমে একটু হালকা রেসিপি দেখিয়ে দিচ্ছি। আজকে কি রান্না করছি। আজকে কিন্তু খুবই মজার একটা রেসিপি করছি, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে পরিমাণে যা আছে আমি এখান থেকে একটু প্রয়োজন মতো মাংস বের করে নেব। তো এখান থেকে কি রান্না করছি সেটা এই রেসিপিটা আজকে দেখিয়ে দিচ্ছি। শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের রেসিপিটা খুবই সিম্পল, না রোস্ট হবে না রেজালার মতো করে রান্না করব। তো রোস্ট যেহেতু একটু বড় সাইজের হয়, আমি যেহেতু ছোটো সাইজ করেছি, সেটা কিন্তু রেজালা হিসেবে আপনারা রান্না করতে পারেন। অনেকে আছেন ব্রয়লার মুরগি পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে রান্না করতে পারেন। বাচ্চারা এই রেসিপিটা কিন্তু খুব ভালো পছন্দ করে। তাই আজকে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কিন্তু দেখতেই পাচ্ছেন হলুদ মরিচ দিয়ে মাংসগুলো মেখে রেখে দিলাম। এখন একটি কড়ার মধ্যে যথেষ্ট পরিমাণ তেল নিয়েছি। এই তেলে আমরা প্রথম পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করার কারণ হচ্ছে, আমি যেহেতু পেঁয়াজ আগে পরে দুইভাবে ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমার যে পেঁয়াজগুলো বেরেস্তা হলে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর হচ্ছে আপনারা যখন পেঁয়াজ বেরেস্তা করবেন খেয়াল রাখবেন পেঁয়াজের বেরেস্তা যেন কোনোভাবেই পুড়ে না যায়। এখন আমরা বেরেস্তাগুলো উঠিয়ে রাখছি। এই বেরেস্তার যে তেল, সেই তেলটাকে রান্না ব্যবহার করব। এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো এই মাংসর সাইজগুলো কিন্তু আমি মিডিয়াম রেখেছি, না বড় না ছোট। তো আপনাদের যেরকম ভালো লাগে সেরকম কিন্তু সাইজ নিতে পারেন। আর রেজালের সাইজটা এইটাই ঠিক আছে, তারপরে যদি আপনাদের বড় ছোট করতে ইচ্ছে করে আপনারা কিন্তু করতে পারবেন। তো আমি এখানে একটু মাংসগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। যেহেতু মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখেছি, তো 10 মিনিট বা 15 মিনিটের জন্য। তো এখন আমি দেখেন পেঁয়াজ আলু দিয়ে দিয়েছি। তো এই আলুটা আপনি স্কিপ করতে পারেন। আমার ঘরে যেহেতু এই গ্রেভির সাথে আলুটা অনেক পছন্দ করে, তাই এখানে আমি দুইটি একটু বড় সাইজের আলু নিয়েছি, যে কয় পিস হয়। আর এখানে আমি হচ্ছে যে মাংস যেহেতু আমরা কেটে আনি, সেই ক্ষেত্রে যে চামড়াটা থাকে সেটা দিয়ে নিচ্ছি। এখন আমি একটু গরম পানি নিলাম, সাথে কিন্তু 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার। তো এই ভিনেগারটা দেওয়ার ফলে কি হচ্ছে, এটা কিন্তু দুধটাকে আপনার কিছুটা জমিয়ে দেবে। সেক্ষেত্রে আমার যে দইয়ের দরকার, টক দইয়ের দরকার, সেটা কিন্তু এটা দিয়ে হয়ে যাবে। তো সবার ঘরে কিন্তু আমাদের রেগুলারলি টক দই থাকে না, যাদের থাকে তারা তো ভালোই, তারা আপনারা টক দই ইউজ করতে পারবেন। আর যাদের ঘরে থাকে না তারা কিন্তু এইভাবে সহজ টেকনিক, আপনি গরুর দুধ করতে পারেন, বা আপনি প্যাকেট জাতীয় দুধ কিন্তু এইভাবে আপনারা করে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা এখানে মিডিয়াম পর্যায়ে রেখেছি, আপনি দেখতেই পাচ্ছেন আমি 3 চামচের মতো দিয়ে দিয়েছি। তো এখানে দেওয়ার পর আমি কিন্তু হালকা করে নেড়ে নেব। নাড়ার পর কিন্তু আপনারা একের পর এক যে স্টেপগুলো দিয়ে দেবেন। তো একের পর এক আমি স্টেপ এখানে মশলা অ্যাড করব। পেঁয়াজটা চেষ্টা করবেন তেলে দেওয়ার জন্য। পেঁয়াজটা যদি প্রথম ভালো করে ভাজা না হয়, সেই ক্ষেত্রে কিন্তু কাঁচা একটা ফ্লেভার আসে। আমি এখানে গোটা মশলা দিয়ে দিয়েছি। এখন আদা দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্ট, আর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি রেগুলার যে কাঁচা বাদাম থাকে সেটার পেস্ট। তো আপনারা এখানে কাজু বাদাম দিতে পারেন, আমি নাট বাদাম, যেটা আমরা চীনা বাদাম নামে চিনি, সেই বাদামটাই দিয়েছি লবণ। তো এইভাবে আপনারা যখন একটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন, চিন্তা করবেন যে আমি কিভাবে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করি নাই। তো এখানে পরিমাণে অল্প করে দিলাম আমি হচ্ছে শুকনো মরিচ, আর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া যেটা, সেটা। তো এটা দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে, নয়তোবা কিন্তু আপনার এই যে ফ্লেভারটা এইটা কিন্তু ভালো আসবে না। দিয়ে দিচ্ছি যে ঘরে তৈরি করা টক দইটা। তো এই টক দইটা দিয়ে ভালো করে নেড়ে নেব। তো এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচের টুকরো করে। যেহেতু আমি মরিচের গুঁড়ার পরিমাণ খুবই কম রেখেছি, 1 চামচেরও কম হবে। তো এখন দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি। তো আমি জিরাটা যেহেতু পেস্ট করা না, আমি ফাঁকি করে রাখি, অর্থাৎ গুঁড়া করে রাখি, সেই জিরার গুঁড়াটা এখন ব্যবহার করলাম। তো এইখানে আমি হচ্ছে যে আপনার সব গরম মশলাতে যে একটা বিরিয়ানির মশলা হয়, ঘরে যেটা তৈরি করেছিল, সব ধরনের মশলা মিক্স করে সেটা একটু দিয়ে নিচ্ছি।
তো এই সবগুলো যেটা ধাপে ধাপে দেওয়ার কথা সেটা কিন্তু ধাপে ধাপে দেওয়া হয়ে গেছে। আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানোর এই পর্যায়ে কিন্তু আমি মাংস ঢেলে দিচ্ছি। তো এটাকে আমি একটু ধীরে সুস্থে কষিয়েছি, যেহেতু আপনাকে আমি প্রথমেই বললাম কোনো পানি অ্যাড করি নাই, যেহেতু এখানে আমি যে দইটা তৈরি করেছিলাম সেটা দিয়েছি, এর জন্য আর তেমন একটা পানির প্রয়োজন হয় নাই। এখন আমি মশলাটাকে ভালো করে কষানোর পর যে মাংস দিয়ে দিলাম, মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে ঘরেই খুব সহজেই তৈরি করতে পারবেন মুরগির মাংসের রেজালা। তো এই রেজালাটা খেতে কিন্তু খুব ভালো হয়। আপনারা অনেক সময় যে আমরা মাংসের কোরমা করে থাকি, সেই কোরমাটার মতোই কিন্তু ভিন্ন ভিন্ন স্টাইলে রান্না করলে স্বাদের তফাৎটা কিন্তু একটু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তা আমি দেখেন একটু পানি দিয়ে দিলাম। তো এই পানিটা দিয়ে আমি এখন মাংসটাকে কষিয়ে নেব, কারণ যেহেতু গ্রেভিটা অনেক ঘন, বেশি শুকনো করে কষাতে গেলে এখন কিন্তু লেগে যাবে, কারণ হচ্ছে যেহেতু মাংস দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আপনাকে একটু সাবধানে বসিয়ে ধীরে সুস্থে কষিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো এখন দেখেন একটু পানি দিয়ে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ আমি কষিয়ে নেব। তো আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করবেন, রান্না কিন্তু খুবই ভালো হয়। আমি বারবার দেখে তারপর বুঝে পানিটা দিয়ে দিচ্ছি। এই পরিমাণ পানি এখন আমি জ্বালিয়ে নেব যতটুকু আমার দরকার। খুবই ভালো হয় খেতে। অল্প সময়ের জন্য আপনারা কিন্তু এটা রান্না করতে পারেন, খুবই অল্প সময় লাগে। সব যদি রেডি থাকে, আপনার মশলাগুলি সব আগে যদি রেডি থাকে, রান্না করতে খুব একটা সময় লাগে না। আমি কিন্তু রেজালার মধ্যে এখন 1-1.5 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, যদি আপনার মনে চায় একটু দিতে পারেন। তো রেজালাতে যেহেতু ঝাল রেজালা করছি না, সেই জন্য আমি হালকা একটু মিষ্টি ব্যবহার করছি। আপনারা যদি ঝাল রেজালা করেন সেক্ষেত্রে মিষ্টি না ব্যবহার করলেও পারবেন। আমি ভেজে রাখা যে বেরেস্তা সেটা এখন দিয়ে দিচ্ছি। এই বেরেস্তা কিন্তু এখন দিলে খুব সুন্দরভাবে এটার ফ্লেভার ছড়ায়, আর হচ্ছে এই গ্রেভিটাকে আরও সুন্দর করে আপনাকে সফট করে। দেখেন রান্না শেষ, খুবই সুন্দর হয়েছে। আমি আপনাদের সাথে আজকে আর পরিবেশন করছি না, আজকে কড়াইতেই দেখিয়ে দিচ্ছি। আশা করি রেসিপিটি খুব স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করেছি, আপনাদের সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।